Good evening, everyone. This is Dr. Payal Kumar Roy, Chief Dietitian and Critical Care Nutritionist of Techno India Dharma Hospital. Today, we are here for a celebration of World Oral Health Day, and we are assembled here for a special session. And we welcome the Dr. Abha Mondal sir, an eminent speaker who already completed his Bachelor of Dental Surgery from WBUHS, and for the post qualification he has been working as a junior resident as a state government setup in RSHM hospital and house surgeon in the Eastern Railway Divisional Hospital. Dr. Mondal is also an affiliated member of Royal College of Physicians and Surgeon, Glasgow. So welcome to the session, sir. সবার প্রথম স্যারের কাছে আমরা জানতে চাইবো যে দাঁত ভীষণ একটা আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ শরীরে, তো আমরা ছোটবেলা থেকে কিভাবে দাঁতের যত্ন নিতে পারি? নমস্কার, থ্যাংক ইউ আমাকে এই একটা বড় সুযোগ দেওয়ার জন্য। এবার প্রথম কথা যেটা বলে রাখি, যেটা প্রশ্ন সেটা তো আমার মাথায় রইলই। এছাড়াও যদিও উনি বললেন যে দাঁত একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা বলতে আমরা বলি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি কতটা গুরুত্বপূর্ণ লোকেরা এটাকে নেয় সেটা আমাদের বেশি মোর ইম্পর্টেন্ট, মানে ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু নো যে are we giving an importance to the thing that we have 32 in number just because 32টা আছে তাই জন্যই একটা গেলে কিছু যায় আসে না বলেই আমাদের সাধারণ ধারণা। এবার কামিং টু দি পয়েন্ট যে এত কটা আছে তাও কেন উই নিড টু টেক কেয়ার অফ সিঙ্গেল পিস একটা, শুধু যদি দাঁত নিয়ে কথা বলি, আদার পার্টস যদি পরেও আসি, তো একটা কথা আছে বাংলায় যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো এই প্রত্যেকটি দাঁত আলাদা আলাদাভাবে ভগবান তৈরি করে আমাদেরকে দিয়েছে, কারণ তাদের প্রত্যেকটা ফাংশন মানে কাজ আলাদা। কিন্তু এটাও ঠিক সবকটা একসাথে যখন একটা কাজ করে, ধরুন আজকে আমি এখন কথা বলছি, সেই কথাতেও কিন্তু আমার জিভ আমার দাঁতে গিয়ে ঠেকছে, সেখানে কিছু তালব্য শব্দ মানে তালুতে ঠেকে কিছু শব্দ আমি প্রোনাউন্স করতে পারছি পরিষ্কারভাবে, দ্যাট ইজ অলসো এডেড বাই, মানে হেল্প করে দাঁত। এছাড়া হয়ে গেল আমাদের খাবার দাবার খাওয়ার সময় যে চেবানোর যে কাজটা, সেটাও কিন্তু দাঁত প্রপারভাবে করে। কোনো দাঁত কোনো খাবারকে ছেড়ে, কোনো দাঁত কোনো খাবারকে গ্রাইন্ড করে, মানে চেবানোর জন্য পেছনের দাঁত কাজে লাগে। সো এভরিওয়ান হ্যাজ ইটস ডিফারেন্ট রোল, বাট সকলে যখন একসাথে একটা কাজের মধ্যে আসছে তখন দ্য হোল থিং ইজ বিকামিং মেশিনারি, দ্যাট ইজ হোয়াট উই আর টেকিং ফর আওয়ার ডেইলি নিডস, লাইক চেবানো হোক বা কথা বলা হোক বা এস্থেটিক্স। হাসলেও সেখানে দাঁতের তাৎপর্য আছে। আজকে যখন থাকবে না তখন মানুষ বলে যে হ্যাঁ দাঁত নাই, তাই না আমি খেতে পাচ্ছি, না আমি হাসতে পারছি, লজ্জায় আমি মুখ পেকে এরকমভাবে হাসছি। তো কামিং টু দি পার্ট যে হ্যাঁ, টেকিং কেয়ার অফ টুডে ইজ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। তো টেকনিক্যালি আমাদের প্রত্যেকটা দাঁত এবং পুরো মুখ এবং মুখগহ্বরের মধ্যে যা যা ভাইটাল অর্গানস এবং পার্টস আছে, সেই জিনিসগুলোকে টেক কেয়ার করার জন্য আমরা হয়তো দিনে প্রথম সকালবেলায় 5 মিনিট আর রাত্রিবেলায় 5টা মিনিট দিই। দ্যাট ইজ অলসো অ্যাম্পল। ওই দুটো 5 মিনিটও আমরা দিই না, তার কারণ হচ্ছে ব্রাশটা 1 মিনিট করি আর 30 সেকেন্ড দাঁতটাকে দেখি আয়নায়, তারপর চলে যাই কাজে। কখনো রাতে ভুলে যাই ব্রাশ করতে আর কখনো সকালে উঠে ভুলে যাই ব্রাশ করতে। একটু মাউথওয়াশ নিয়ে কুলকুচি করে নিলাম বা একটুখানি জল দিয়ে কুলকুচি করলাম, তাতেই আমার দাঁতটা সাদা হয়ে গেল। তো এটা সঠিক পদ্ধতি নয়। পদ্ধতির মধ্যে আসতে গেলে বাচ্চাবেলায় যে কোয়েশ্চেনটা আপনি করলেন, আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে একটা ছোট বাচ্চা যার ঠিক উইনিং এর পরে 6-7 মাস বয়স থেকে তার দাঁত বেরোচ্ছে, নতুন দাঁত উঠছে, তো সেই সময় মায়েদের এক্স্যাক্টলি কি কি খেয়াল রাখার কথা, কারণ মাড়িটা কিরকম থাকবে, তারা প্রপারলি কিভাবে, কারণ ওই সময় দাঁত মাজানো ইজ নট পসিবল, তো সেক্ষেত্রে কিরকম ভাবে মায়েরা কিরকম পদ্ধতি ইউজ করতে পারেন প্রথম। দ্বিতীয় আরেকটা জিনিস জানতে চাইবো স্যার, সেটা হচ্ছে যে 1 থেকে 3 বছর বাচ্চা, টডলার্স বেসিক্যালি, এই সময় আমরা এখন জানি যে 1.5 বছর 2 বছর সবাই ভীষণ বিজি হওয়ার জন্য প্রি স্কুলে দিয়ে দিচ্ছে, তো বাচ্চারা ভীষণ ফন্ড অফ হয় চকলেটসে, চিপসে, তো সেটা কিভাবে আমরা, চকলেট খেয়ে নিল, কখন খেয়েছে আমরা জানি না, প্রপারলি কোনো রকমের ব্রাশ করানো হচ্ছে কিনা আফটার হ্যাভিং দোজ থিং, সেটার জন্য আপনার স্যার কি ওপিনিয়ন থাকবে? এবার আপনি 1 থেকে 1.5 বছর ওই পার্টটা বললেন, 1 থেকে 1.5 বছর বললাম, আর একদম ছোটবেলায়। এবার বেসিক কিছু জিনিস আছে, সেটা হচ্ছে একদম ছোটবেলায় যখন দাঁত আসে তার আগে অবধি যে মাড়িটা থাকে এবং সেই মাড়ির মধ্যে যে খাবার দাবার, সে মায়ের দুধ খাওয়া হোক, সেই যে একটা ফিলিং তার থাকে, যেটা কিন্তু একটা অ্যাক্টিভিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে নেক্সট দাঁত আস্তে আস্তে বেরোনো অন টাইম।
তো দ্য থিং ইজ, মুখের একটা নরম কাপড়, একদম মাইক্রোফাইবারও না, একদম নরম কাপড় দিয়ে ওই জায়গাটাকে যদি আমরা দুবার করে পরিষ্কার করে দিতে পারি আফটার এভরি টাইম দ্য বেবি হ্যাজ ফেড, তো দ্যাট উইল ডু অল ইটস পার্ট। মানে তখন আর আলাদা করে আমাদের পরিষ্কার করার মতো কোনো এজেন্ট ইউজ করার দরকার প্রয়োজন মনে হয় না। এক 2 নম্বর কথা হচ্ছে যে যখন তার প্রথম দাঁত আসছে, তো সেই দাঁত আসার সময় কিছু ব্যথা করে, দ্যাট ইজ পারফেক্টলি নর্মাল, কারণ মাড়িটা কেটে ওই দাঁতটা নিজের জায়গায় আসছে। তো সেই দাঁত যখন আসছে, তারপর যখন মোটামুটি প্রাইমারি ডেন্টিশন যেটা আমরা বলি যে দুধের দাঁত, সেইটা যখন নিজের জায়গায় চলে আসে, তখন তাকে পরিষ্কার রাখা এবং সেটা মেনটেন করে রাখা কীভাবে পরিষ্কার থাকবে, তার দুটো অপশন। একটা হচ্ছে একদম বাচ্চাদের ক্ষেত্রে যাতে ছোট দাঁত বেরিয়েছে, মায়েদের জন্য একরকম ফিঙ্গার ব্রাশ পাওয়া যায়, প্লাস্টিকের একটা জিনিস, যেটা আঙুলেতে পরে নিয়ে তাতে সিলিকনের টিপস থাকে, সেটা খুব নরম এবং হার্ট করে না, সেইগুলো দিয়ে দাঁত মাজলে দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এবং হ্যাঁ, টুয়াইস ডেলি বা থ্রাইস ডে যখন খাবার খাচ্ছে, তারপর একটা উইদাউট ডেন্টিফ্রাইস বলতে মাজন, উইদাউট আমরা যদি ওটাকে করি, দ্যাট উইল ডু এনাফ। 2 নম্বর হচ্ছে এই টাইমেতে যখন নতুন দাঁত বেরোচ্ছে, তখন কিছু স্পেসিফিক ফুড হ্যাবিটস আমাদের ওই বয়সেতে থাকে। সেটা হচ্ছে তখন আমরা মায়ের দুধ ছাড়িনি হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর, বাট হ্যাঁ, একটা স্পেসিফিক টাইমের পর দুটো জিনিস খেয়াল রাখতে হয়, যে ব্রেস্ট ফিডিং প্রপার টাইমে যদি বন্ধ না করে, বাচ্চা অনেক সময় ছাড়তে চায় না, তো তখনও যদি আমরা দিতে থাকি জিনিসটাকে, তাহলে দ্য মাইনাস পয়েন্ট উইল বি আর্লি চাইল্ডহুড কেরিজ বা নার্সিং বডি কেরিজ আমরা বলি, যে ওই দুধের বোতল থেকে দুধ খাচ্ছে এবং তারপর ঘুমিয়ে পড়ছে, যার জন্য আইদার মুখ ধোয়ানো হচ্ছে না, বা বোতলটা নিয়ে চুষিয়ে নিয়ে, বা হয়তো ল্যাকটেট করার পর সেটা নিয়েই মুখে রয়ে গেল, তো দ্যাট কন্টেন্স হিউজ নাম্বার অফ সুগারি পার্টস ইন দ্যাট, ঠিক আছে? তো সেইটা উইল কজ দি ডিগ্রেডেশন অফ আওয়ার প্রাইমারি ডেন্টিশন, মানে আমাদের দাঁত খারাপ করতে সাহায্য করবে, উইচ ইজ নট রিকোয়ার্ড। তো এবার ব্যাপার হচ্ছে, আমাদের 6 বছর থেকে মিক্সড ডেন্টিশনের দিকে যখন আমরা এগিয়ে যাই, নেক্সট 12-18 অব্দি যা দাঁত বেরোতে থাকে, সেই টাইমেতে আমাদের প্রাইমারি দাঁতগুলো খুব প্রয়োজনীয় লাগে, কাজে লাগে। তার কারণ হচ্ছে, যেখানে আমাদের প্রাইমারি দাঁত মানে দুধের দাঁতটি থাকে, তাকে ঠেলে নেক্সট দাঁতটি বেরোয়। দ্যাট ইজ অলসো আ গাইডেন্স পাথ ফর দি নেক্সট টুথ টু আন্ডারস্ট্যান্ড ওয়্যার ইট শুড কাম অফ। তো 1 নম্বর হচ্ছে যে এইখানেই তার তাৎপর্য, যে কেন দুধের দাঁতটা দরকার, যতটা টাইম ও আছে ততক্ষণ তার দরকার। তো দিস ইজ ওয়ান অফ দোজ। এছাড়া হয়ে গেল যে হ্যাঁ, পরিষ্কার রাখা বলতে, যখন একটু বড় হয়ে গেল 1.5 বছর 2 বছর, তখন ব্রাশ আলাদা করে ওদের জন্য পাওয়া যায়, তার দাঁড়া নরম। মা বাবার কোয়েশ্চেন থাকে যে আমরা কি টুথপেস্ট ইউজ করব, বা কি রকম ধরনের টুথব্রাশ ইউজ করলে বাচ্চার মুখের জন্য সেটা ভালো হবে, বা পরবর্তীকালে দাঁতের সমস্যা যাতে রাইজ না করে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি। তো এই 1 নম্বর যেটা বললাম, যে টুথব্রাশ বাচ্চাদের জন্য কিডস টুথব্রাশ পাওয়া যায়, হাবিজাবি কোম্পানি অনেক রকম আছে, কিন্তু স্পেসিফিক একটা জিনিসই দেখতে হবে, তার দাঁড়াগুলো যেন নরম হয়। তো সেইটা বাচ্চাদের ক্ষেত্রে আলাদা করে পাওয়া যায়, সেই ব্রাশ ইউজ করতে হবে। কোনো ব্র্যান্ড নেমে স্পেসিফিক যাচ্ছি না, বাট দ্যাট ইজ দি প্রাইমারি রিকোয়ারমেন্ট। যাতে বাড়িটাকে হার্ট না করে, কারণ ওরা অত ট্রেন্ড হয় না যে কোথায় আমরা হার্ট করবো, কোথায় বেরোবো। তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ রিকোয়ার্ড। আর যে মাজনটার কথা আপনি বললেন, যে কোনো ভালো ব্র্যান্ডের মাজন যেটার মধ্যে ফ্লুরিডেশন ইজ পারফেক্ট, মানে ওদের ফ্লোরাইড কন্টেন্ট আমাদের ইয়েতে অপটিমাল যদি থাকে ডেন্টিফাইস বা মাজনেতে, তো সেক্ষেত্রে যেরকম কিছু কিডো এরকম নাম করে কোনো যদি মানে প্রিফিক্স কিডো থাকে, বা এরকম কোনো কিডস টুথপেস্ট স্পেসিফিক পাওয়া যায়, জেল কিডস বানিয়ে এই সেই অনেক রকম কোম্পানির নামে, আই ডোন্ট ওয়ান্ট টু গো, বাট তারা কিন্তু ওই ফ্লোরাইড কন্টেন্টটা মেনটেন করে। দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস টু প্রোটেক্ট দি টুথ ফ্রম এক্সট্রা কেরিজ, মানে এই যে পোকা লাগার থেকে একটা ব্যারিয়ার ইজ ডান বাই দ্যাট ফ্লোরাইড। 1 সেকেন্ড ইজ, যে জিনিসগুলো, যে দাঁতগুলো একটু খাওয়া হয়ে গেছে, সেগুলো রিমিনারালাইজেশন মানে আবার সেরে ওঠা, সেই জায়গাটাও হেল্প করে কিন্তু টপিক্যাল ফ্লোরাইড। এবার সেই ফ্লোরাইডগুলোর কন্টেন্ট কিন্তু এই মাজনগুলোতে পারফেক্টলি থাকে। তো দ্যাট ইজ ওয়াই উই need a proper knowledge about what toothpaste and toothbrush to be taken for a specific case, যে এই বাচ্চার ঘরোয়া কিছু আমরা অনেক সময়, আমরা বড়দের কথা আসবে একটু পরে, ঘরোয়া কিছু পদ্ধতি আমরা শুনে থাকি, যেমন ক্লোভ অয়েল, নর্মাল তেল গরম করে লাগানো, বা সল্ট, এগুলো দিয়ে প্রিলিমিনারি ফর আ স্পেসিফিক টাইম হয়তো ব্যথাটাকে একটু সাপ্রেস করে রাখা যায়। আমরা ঠিক বুঝতে পারি না যে কোন সময়টা আমরা দাঁতে ব্যথা বাড়িতে কতক্ষণে কমাতে পারবো। ঠিক সেমভাবে ব্যথাটা যখন চাগার দিয়ে আমার ঘাড়, কান, মাথা অবধি চলে যাচ্ছে, তখন আমরা মনে করছি যে আমাদের হয়তো এবার সত্যি ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত।
তো এই ফেজটাকে স্যার আপনি কিভাবে ডিনোট করবেন? এটাকে দুটো অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে সাডেন একদিন আমার একটু দাঁতে ব্যথা করলো, কিন্তু হ্যাঁ আমি যথেষ্ট অ্যাওয়্যার অ্যাবাউট মাই মাউথ অ্যান্ড টিথ এভরিথিং, তো আমি প্রত্যেকদিন দাঁত দেখি এবং আমি অ্যাওয়্যার, সব ঠিক আছে, কিন্তু দাঁতে ব্যথা হলো। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু তারা একটা ঘরের টোটকা ইউজ করতে পারে, যেরকম আপনি ক্লোভ অয়েলের কথা বললেন, সেটা একটা পদ্ধতি আছে, সেই হিসেবে ইউজ করলে ইট ইজ গুড টু ইউজ। আর না হলে নর্মালি একটা ক্লোভ অয়েল নিলাম, দিয়ে 2 ফোঁটা দিয়ে দিলাম ওই জায়গাটায়, ব্যথা কমে গেল, দ্যাট উইল মানে অ্যাডভার্স এফেক্টটা খারাপটা বেশি হবে দ্যান দ্য হেল্পিং হ্যান্ড। কেন? তার কারণ ক্লোভ অয়েল ডাইরেক্টলি ডাইলিউট করে দেওয়ার জন্য যে মাড়িটা আছে সেটা কিন্তু একটা কেমিক্যাল ধরনের দিকে চলে যাবে, দ্যাট উইল এফেক্ট, এবং সেই জায়গাটা তার দগদগে ঘা হয়ে থেকে যাবে, কষ্ট পাবে সে। এবং সেটা আমরা কি করি, আমরা জেনারেলি বলি একটা ছোট্ট তুলোর বল করে তার মধ্যে 1 ফোঁটা মানে ক্লোভ অয়েলটা দিয়ে সেইটাকে একটু শুকিয়ে ওই যে দাঁতটা হয়েছে সেটা লোকালি ওই জায়গাটা যেখানটা ক্ষত হয়েছে ওই জায়গাটায় দাঁতেতে, নট মাড়িতে দিয়ে কিছুক্ষণ প্রেস করে রাখলে সেই ব্যথাটা কিছুক্ষণের জন্য কমবে, ঠিক আছে, ইউজিনাল থাকার জন্য। এবার দ্যাট ইজ ঘরের টোটকা। But after that, for a permanent solution, you have to come to a dental surgeon who is looking after all those things in his day-to-day practice, ঠিক আছে। এছাড়া হয়ে গেল এই যে তেল গরম করে দেওয়া, হলুদ লাগানো, তারপর বেশ কিছু জায়গায় হ্যাঁ কাঁচা নুন দিয়ে ঘষা, এই সবগুলো আই থিঙ্ক ইট ইজ অ্যাবসার্ড। যদিও আমি এটাকে সাপোর্ট করি, বা আমরা নিজেরাও বলি একটা দাঁত তোলার পর যে কুসুম গরম জলে একটু নুন ফেলে কুলকুচি করবেন, দ্যাট উইল মেনটেন দি টনিসিটি বলুন, বা একটু যদি বলুন মানে অ্যান্টি মাইক্রোবিয়াল ব্যাপারটা যেটা মুখের মধ্যে, সেই ব্যাপারটার জন্য কুসুম গরম জলে নুন ফেলে কুলকুচি করাটা ইজ ফাইন, সেটা দ্যাট ক্যান বি অ্যাকসেপ্টেড। বাট হ্যাঁ আমি কোনো আরেক রকম গ্রুপ অফ পিপল, যেটা বলছিলাম প্রথমে, যে দে আর লাইক আমি কিছুই যায় আসে না, আমি ব্রাশও করি না, আমি খাইও না, পরিষ্কার করি না, তো আমার দাঁতে ব্যথা হচ্ছে, তো তারা কিন্তু ঘরের টোটকাটাই এখান থেকে নিয়ে মাথায় ঢুকিয়ে ওটাকে ইউজ করতে থাকবে, টু নট গো ইন দি সেট আপ, বিকজ দে থিঙ্ক যে গেলেই হয়তো ব্যথা করবে, দাঁত তুলে দেবে বা এরকম কিছু ব্যাপার। তো দ্যাট ইজ নট আ বিগ ইস্যু। মেন থিং ইজ যদি আমি কেয়ার নিই তাহলে আমি ছোট টোটকাতে ছোট করে ম্যানেজ করতে পারবো। বাট হ্যাঁ, when I am aware about what situation I am in, I will obviously consult a professional, to be honest. বড়দের জন্য স্যার আপনি কিভাবে বলবেন যে দাঁতের যত্ন প্রপারলি কি করে নেওয়া উচিত? সারাদিনে ঘুম থেকে উঠে আমরা জানি যে আমাদের দাঁত মাজতে হবে, রাত্রিবেলা শুতে যাওয়ার সময় অনেকেই সেটা ভুলে যায়, কি আমি ভীষণ টায়ার্ড, সারাদিনের হেক্টিক সমস্ত কাজকর্ম করে এসে না ঠিক আছে আজকে না মাজলেও চলবে, কিন্তু এটা যে আমাদের সারাদিনে পুরো আমাদের সারা জীবনের লাইফস্টাইলে কতটা এফেক্ট করছে সেটা আপনি কিভাবে বুঝিয়ে দেবেন? এবার অ্যাডাল্টের ক্ষেত্রে না একটা রুটিনের মধ্যে ফেলা যায়। 1 নম্বর হচ্ছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে যে সারা রাতে ঘুমিয়েছিলাম, মুখের মধ্যে যে থুতু, যে স্যালাইভা, যে খাবার দাবারের অংশ যেগুলো যায়নি দাঁতের মধ্যে, মাড়ির মধ্যে আটকে আছে, সেইগুলো একটা থাকার জায়গা হয় ব্যাকটেরিয়া, এবং থ্রাইভ করা, শুধু থাকা না, তাদের রিপ্রোডাকশন, তাদের নিজেদের কলোনি গ্রোথ করা এবং এভরিথিং, দ্যাট ইজ দি মেন পার্ট। তো সেইটা আমি যদি এই ব্যাকটেরিয়াল লোডটা সকালবেলা উঠে ব্রাশ করে না কমাই, তাহলে ইট ইজ গোয়িং টু মেক এ প্রবলেম। দ্যাট ইজ ওয়াই আমরা বলি সকালবেলায় ফর দি ব্যাড ব্রেথ অলসো, কিছু মানুষ বলে যে ঘুম থেকে উঠে আমার একটা বাজে ব্রেথ আসে, দ্যাট ইজ এ ফিজিওলজিক্যাল ব্যাড ব্রেথ, সেটা অনেকেরই হয়। বাট হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই সাম পিপল ডু দি ব্রাশিং অন টাইম সকালবেলা, না হলে আদার পিপল ইজ লাইক ইটস ফাইন, আমার নিজের তো ডাজন্ট ম্যাটার, এটা এরকম ব্যাপার। তো আমাদের নর্মাল রুটিনের ক্ষেত্রে রাত্রিবেলাতেও আরেকবার বলা হয় যে ব্রাশ করতে, অন অ্যান অ্যাভারেজ 1 to 2 minutes অফ ব্রাশিং উইথ প্রপার ব্রাশিং টেকনিক, যে মাড়ি যেখানে দাঁতের সাথে লাগছে, দ্য জাংশন, সেখানে আমরা ক্যারাচে করে মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেতে ব্রাশটাকে লাগিয়ে ওপর থেকে নিচে ঝাঁট দেওয়ার মোশনে সোজা করে যদি ব্রাশটা নামাই, নিচের ক্ষেত্রে নিচে থেকে ওপরে করা, এবং পেছনের ক্ষেত্রেও সেম টু সেম করা, ভেতর থেকে বাইরের দিকে করা ভেতরের সারফেসের জন্য, এবং লাস্টে গোল গোল করে প্রত্যেকটা দাঁতে হালকা হাতে ব্রাশ করা। এবং দিস would take 1.5 minutes to 2 minutes of your time, not much. এইটুকু টাইম যদি আমি নিজের জন্য একটা সারা 24 ঘন্টার মধ্যে দিই, 2 বার দিই, উইথ টুথপেস্ট। ইনফ্যাক্ট এখন এরকমও আছে, অনেক স্টাডি সাপোর্ট করে যে টুথপেস্ট ইজ জাস্ট এ গিমিক, ইউজ এ ব্রাশ, ইট ডাজন্ট রিকোয়ার এ টুথপেস্ট অ্যান্ড স্টাফ। বাট হ্যাঁ, এটা টোটালি আমি জানি না কতটা প্রুভেন অ্যান্ড অল, বাট আমি বলি যে ইউজ এ টুথপেস্ট, বাট হ্যাঁ আফটার ইউর মিলস ইফ ইউ ক্যান প্লিজ ইউজ এ টুথব্রাশ টু টেক আউট হোয়াট এভার ইজ স্টাক বিটুইন ইউর টুথ। আর ফ্লসিং, যেটা তো কেউই করে না টেকনিক্যালি, কেউ ফ্লসিং বলতে হয়, বলে ও সেটা কি খায় না মাথায় দেয়,
তো ফ্লস আগেকার দিনে ইউজ হতো এক সময় যখন দড়ি টেনে টেনে দুটো দাঁতের মাঝখান থেকে খাবার বার করা হতো, তো তার সিগনিফিকেন্স ছিল বলেই এটা কিন্তু একটা টাইমে করতো। এখন লোকের লাইফস্টাইল, স্পিড এবং প্রত্যেক দিনের যে স্কেডিউল খুবই চাপের হয়ে গেছে রাইট নাও, তো পিপল হ্যাভ ফরগটেন টু ডু দ্যাট থিং যে নাও খোলো, কাটো, তারপর করো। তো রাইট নাও উই হ্যাভ ডিফারেন্ট স্পেসিফিক কাইন্ডস অফ প্লাস্টিকের ব্রাশ টাইপের, যেটার মধ্যে ফ্লস লাগানো থাকে, যেটা দুটো দাঁতের মাঝে একবার ঢোকালে এমনিই পাওয়া যায়। দোজ আর অ্যাভেলেবল ইন ফার্মাসিউটিক্যাল প্লেসেস, যে কোনো হসপিটালের বড় ফার্মেসিতে পাওয়া যায়, ডেন্টাল ব্রাশ বলি। দোজ আর অলসো রিকোয়ার্ড অ্যালং উইথ আমাদের মেন ব্রাশিং অ্যান্ড ফ্লসিং। আর মাউথ ওয়াশ সবার ক্ষেত্রে লাগে, কিন্তু এটা আমি এখানে বলবো না। আমার মনে হবে যে কোনো ডেন্টিস্ট, আপনার যে ফ্যামিলি ডেন্টিস্ট হোক, আপনার যে চেনা ডেন্টিস্ট, পাশের ডেন্টিস্ট, বা আমার কাছে যে কোনো কারোর কাছে যান, তার সাথে ডিসকাস করে ইউ ডিসাইড হোয়াট মাউথ ওয়াশ টু ইউজ, ফর হাউ লং টু ইউজ অ্যান্ড হাউ লং নট টু ইউজ। একটা টাইমের পর বন্ধ করার, কারণ ওরও ডিফারেন্ট টাইপস আছে। আমরা জানি লিস্ট্রিন, আমরা জানি যে কোলগেট প্লাক্স, আমরা জানি ক্লোরেক্সিডিন, আমরা ডিফারেন্ট টাইপস অফ মাউথ ওয়াশ আমরা জানি, কিন্তু দোজ আর ডিফারেন্টলি বেসড। একটা এসেন্সিয়াল অয়েলের উপর বেসড, কেউ ক্লোরেক্সিডিন গ্লুকোনেটের উপর বেসড। তো ডিফারেন্ট থিংস হ্যাভ ডিফারেন্ট প্লাস পয়েন্টস অ্যান্ড মাইনাস পয়েন্টস। আজকে ক্লোরেক্সিডিন কনস্ট্যান্ট ইউজ করতে থাকলে তার একটা স্টেনিং এর ব্যাপার আসে। তো দ্যাট ইজ ওয়াই নিউ রিসার্চ হ্যাজ টেকেন আপ অ্যান্ড এডিএস বলে এরকমের জিনিস এসছে, যেটার থেকে আবার স্টেনিংটা হয় না। তো দিস ইজ মেডিকেল সায়েন্স ইজ অলরেডি এভার ইভলভিং থিং, আর সবসময় রিসার্চ হতে থাকে। তো কি ইফ উই ওয়ান্ট টু গেট আস আপডেটেড, সোজা ভাষায় আমাদের যে প্রফেশনাল আছে ডাক্তার, তাদের সাথে গিয়ে কথা বলে দে উইল এনলাইটেন ইউ অ্যাবাউট ইয়োর হেলথ অনলি টেকনিক্যালি। আরেকটা জিনিস জানতে চাইবো, আমি নিজে যেহেতু ক্রিটিক্যাল কেয়ারে প্র্যাকটিস করি, সেটা হচ্ছে এরকম অনেক পেশেন্ট পাই যারা হচ্ছে দেখা যায় যে নর্মাল জিভে বাইট হলো, তার অনেক দিন ধরে একটা দাঁত ভাঙা অবস্থায় আছে, কিন্তু সেটা প্রপারলি কোনো টেক কেয়ার হয় না। তো সেখান থেকে দেখা যাচ্ছে সবার আমাদের বেশ কিছু ভয় থাকে যে যে রোগটাকে আমরা পছন্দ করি না। তো সেরকম ক্ষেত্রে আমরা সবার প্রথম কিভাবে আইডেন্টিফাই করতে পারবো যে সেটা মাস নাকি নর্মাল জিভে কামড় পড়েছে, সেই জন্য জাস্ট সেটা একটা সোয়েলিং আপ হয়ে গেছে? সেটাই। এবার যেটা আমরা বলি ট্রমা ফ্রম অক্লুশন, কখনো কি হয় আমরা নর্মালি খেতে গিয়ে তাড়াহুড়োর বসেতে, আর না হলে কোনো পেশেন্ট যে ভর্তি আছে সে করে ফেললো, গালে কামড় ফেলা, এই জিনিসটা, বা জিভে কামড় ফেলা, ইট ইজ ভেরি ফ্রিকুয়েন্ট জিনিস, যেটা আমরা প্রত্যেক দিনই শুনি কারোর না কারোর হচ্ছেই কখনো না কখনো। এবার দ্যাট ক্যান লিড টু মেনি থিংস, তার অনেক রকম কারণের জন্য এটিওলজি থেকে অনেক প্যাথোজেনেসিসে যেতে পারে। যেটা কমনলি আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটা শক্ত টাইপের একটা লেয়ার ওই জায়গাটায় তৈরি হয়ে যায়, বিকজ দ্য বডি ওয়ান্টস টু হিল ইটসেলফ, নেচার অলওয়েজ ওয়ান্টস টু প্রিজার্ভ ইটসেলফ হাউ ইট ইজ মেড। এবার সেইখানে যে ওই প্রোটেক্টিভ লেয়ার টাইপের যে জিনিসটা হয়, দ্যাট ইফ কনস্ট্যান্টলি ইজ ইরিটেটেড, বারবার তো এটা ইরিটেশনেরই মতো। আমি যদি আজকে এক জায়গায় আপনাকে চিমটি কাটি, আজকে আপনার লাগবে, কালকে লাগবে, একটা টাইমে there will be a time when you will not feel, because that part will be মানে হাইপারকেরাটাইটিস বা ওই জায়গাটা শক্ত হয়ে যাবে, ঠিক আছে। এবার দ্যাট এই যে শক্ত জিনিসটা, দিস ইজ অ্যাবনর্মাল, because this is a protective mechanism of your body from this external stimulus, যেটা বারবার হিট করছে। তো সেরকমই আমি যদি গাল কামড়াতেই থাকি, তো এটা কোন দিকে যাবে বলাটা খুব শক্ত, বাট হ্যাঁ, যদি আমি গাল কামড়ে দেখি বা জিভ কামড়ে দেখি যে ওখানে একটা উঁচু অংশ জিনিস তৈরি হচ্ছে, যেটা আমি আয়নায় সেলফ এক্সামিনেশন বাড়িতে করা যায়, বাট হ্যাঁ সেলফ ডায়াগনোসিস করা যায় না, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তো সেলফ এক্সামিনেশন আমি একটা ছোট্ট আয়নায় দেখলেই করতে পারবো যে এটা একটু নর্মাল থেকে অ্যাবনর্মালের দিকে যাচ্ছে। তো দ্য স্পেসিফিক টাইম যে আমার 3 দিনেতে বা 5 দিনেতে বা 1 সপ্তাহেতে এই জিনিসটা গেল না, ঠিক আছে, বা 2 সপ্তাহ জিনিসটা রয়েছে, একটু পেইনফুল রয়েছে, when it is tender, মানে যেখানে ব্যথা আছে, then we still have a hope যে ঠিক আছে এটা এখনো is going to heal itself by some chances। যখন there is a mass and which is non tender, মানে কোনো ব্যথা নাই, ওটা ওখানে আছে এবং কোনো প্রবলেম করছে না, মেবি স্লো গ্রোয়িং, মেবি নট গ্রোয়িং, এরকমই পড়ে আছে, এনিথিং that has to be taken up professionally by biopsy and something, যাই হোক না কেন, সেটা হসপিটাল সেটআপে এসে তবেই আমরা ডিসাইড করতে পারবো, আফটার উই ক্লিনিক্যালি ইভ্যালুয়েট, মানে আমরা চোখে দেখি, এটা ডাক্তার চোখে দেখার পর তার মনে হয় যে কি হলো, তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ম্যাথ চলতে থাকে যে এটা না এটা তাহলে এর থেকে এটা না এটা, ওই জিনিসগুলো করার পর আমাদের একটা ক্লিনিক্যাল ডিসকাশন হোক না কেন কারোর সাথে ভেবে, বা সে নিজেই একটা ডিসিশন হয় যে দিস ইজ দি প্রসিডিওর দ্যাট উই শুড বি ডুইং টু এলিমিনেট অল দি আদার অপশনস, টু কনসাইজ যে এই জিনিসটা হয়েছে আপনার। তো সেটা করতে গেলে একটা প্রফেশনাল সেটআপে এসে একজন ডাক্তারকে কনসাল্ট করে তারপর আপনাকে করতে হবে। হ্যাঁ, এটা 1 মাসে আসবো না 6 মাসে আসবো না 1 বছরে,
ফেলে রাখাটা একদমই ভালো নয়, কিন্তু হ্যাঁ 2 সপ্তাহ পর 3 সপ্তাহ পর যদি দেখি যে একটা জিনিস রয়েছে, স্পেসিফিক্যালি 1 মাস 2 মাস জিনিসটা রয়েই আছে, অবভিয়াসলি কনসালটেড আর একটা জিনিস জানতে চাই স্যার, সেটা হচ্ছে যে আমাদের কাছে ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সাথে আমরা প্রপার একটা ওরাল হেলথ কেয়ার একটা রুটিনে আছি সমস্ত কিছু। তো সেখানে ক্যালসিয়াম এনরিচের জন্য আমরা বলছি যেহেতু প্রপার আমাদের ক্যালসিয়াম ফসফেট বাইন্ডার্সটা প্রয়োজন হচ্ছে, তো আমরা সুগারি প্রোডাক্টসগুলো অ্যাভয়েড করতে বলছি। রেস্ট আর কি আপনি সাজেস্ট করবেন ডায়েটের ক্ষেত্রে? লাইক বললে সুবিধা হয় যে আমরা খুব দাঁত তোলার পর না সবাইকে আইসক্রিম খেতে বলা হয়, সবাই খুব খুশি হয়, বাট ঠিক সেম ভাবে কোনো কোমরবিডিটি পেশেন্ট যদি আমাদের কাছে আসে মানে একদম আইসক্রিম খাওয়া চলবে না, তো তখন কি করবে? এবার দ্য থিং ইজ কেন জানাটা প্রয়োজনীয়, যে কোনো জিনিসের একটা স্টেটমেন্টের কেন হয়, সেরকমই আমরা একটা আইসক্রিম খেতে বললাম তাকে হ্যাপি করার জন্য নয়। কেন? তার কারণ হচ্ছে আমি যখন একটা দাঁত তুললাম তখন ইট ইজ মোর লাইক এ মাইনর সার্জারি। আমি যে জিনিসটা করার পর সেখানে যে ব্লিডিংটা আটকে গেল, যে আর ব্লিড লস হচ্ছে না, সেটা আমরা we try to achieve that via this hemostasis, মানে যে এই রক্ত বন্ধর যে জিনিসটা আমরা অ্যাচিভ করার চেষ্টা করি কোল্ড টেম্পারেচার ইনডিউস করে ওই জায়গাটাতে, দ্যাট হেল্পস টু মানে আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে ওগুলো কনস্ট্রিক্ট হয়ে আর যাতে ব্লাড লস না হয়। তো দ্যাট ইজ ডান বাই এনি কাইন্ড অফ আইসক্রিম তুমি খাও, সেটা তুমি সুগার ফ্রি খাও, এ খাও, খাও, কিছু যায় আসে না। তো সেইটা আমরা বলি যে মোটামুটি 1 ঘন্টা তুলোটা যেটা চিবিয়ে রাখবেন চেপে, সেই জিনিসটা রক্তটাকে বন্ধ করে দেবেন, তারপর আপনি একটা আইসক্রিম ওখানে লাগিয়ে খান। বেসিক্যালি স্ট্যান্ডার্ড এসওপি টাইপের স্ট্যান্ডার্ড প্রোটোকল। এবার যে পেশেন্টের ক্ষেত্রে আপনি বলেন সুগার আছে, হাই সুগার, আনকন্ট্রোলেবল, ভর্তি হয়ে হয়তো দাঁত তুলিয়েছে এরকম অবস্থা বলতে, তো তার ক্ষেত্রে মানে লাইক যার জন্য আমরা মেডিকেশনে দেখিয়ে প্রপার সমস্ত কিছু দেই কন্ট্রোল করে আমরা জিনিস করি। তো যদি সুগারের ক্ষেত্রে ধরি আমি, বা HbA1c আর বেশি বা সামথিং, তো সেই পেশেন্টের ক্ষেত্রে একে তো আমরা ব্লাড এক্সট্রাকশন বা যে কোনো প্রসিডিওর, এক্সট্রাকশন কেন, যে কোনো প্রসিডিওর উইচ ইজ ইনভেসিভ করার আগে আমরা কিন্তু একবার ব্লাড ওয়ার্ক করাবো যে what is the scenario right now, the scenario of the patient. মানে আমরা তো জেনারেলি কি হয়, জেনারেল অ্যানাস্থেসিয়াতে করি, আমরা লোকাল অ্যানাস্থেসিয়াতে করি, তো আমাদের প্রি অ্যানাস্থেটিক চেকআপ জেনারেলি আলাদা করে লাগে না। বাট হ্যাঁ, যদি আমাদের ক্লিনিক্যাল সেন্স বলে যে হ্যাঁ দ্য পেশেন্ট মাইট গো আদার ওয়েজ, তো আমরা একটা ব্লাড ওয়ার্ক করিয়ে নিই যে ইজ এভরিথিং অলরাইট, বা তার কোনো ব্লাড ওয়ার্ক করা আছে কিনা দেখে নিই, তো দ্যাট অলসো হেল্পস। এবার ওই বলে না, মিটিগেশন যদি আগে থেকে প্ল্যান করা থাকে তাহলে এমার্জেন্সিটাই আসে না, তাই না? তো যার জন্য আমাদের যে পেশেন্টের কথাই ছিলাম, যে যদি আমরা পেশেন্টকে সুগার আছে বলে আইসক্রিম দিতে পারছি না, আইস ইজ অলসো পারফেক্টলি থিং, একটা জল তো, সে তো বরফ হয়ে আছে, সেই জিনিসটা যদি ওখানে লাগিয়ে রাখেছে, দ্যাট অলসো মানে ইন্ডিউসেস দি সেম থিং। তো আমাকে মিষ্টি খাইয়ে লোককে ভালো করতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু আমার ফ্যাক্টরটা ভাইটা যেন। আচ্ছা, আমরা আরো একটা কোয়েশ্চেন পেয়েছি স্যার, সেটা হচ্ছে যে আমাদের দাঁত তোলা হলো, আমাদের ঠান্ডা খেতে বলা হচ্ছে, ঠিক গরম খাবারটা আমরা কখন থেকে শুরু করতে পারি? মানে টেন্টেটিভ টাইমটা কি হওয়া উচিত যে সময় থেকে আমরা নর্মাল খাবার, যেটা ব্যালেন্স ডায়েট বা নর্মাল জিনিস সেমি সলিড, সেটা আমরা কখন থেকে স্টার্ট করতে পারি? যখন আমরা এক্সট্রাকশন এর ক্ষেত্রে যেহেতু রয়েছি, তাই জন্য বলি যে এক্সট্রাকশন বাদ দিয়ে যদি কোনো বায়োপসি হয় কারোর, বা যদি কোনো ওরাল বায়োপসি বাদ দিয়ে বা কোনো মুখের কোনো প্রসিডিওরের কাজ হয়, যদি না সেটা ফিলিং এর দিকে হয়, ওরিয়েন্টেড টু রেস্টোরেশন বা কনজারভেটিভের কাজ, তো সেই পার্টটা বাদ দিয়ে যদি নর্মালি আমরা দেখি, তাহলে আমরা যে টাইম পিরিয়ডটা স্পেসিফিক বলি তাদেরকে, সেটা 2 দিন তো বলি, 2 দিন তাদেরকে বলি যে খুব গরম খুব ঠান্ডা, যেটা ছ্যাঁকা খাবো না খেলে, না টাচ করলাম তাতে হয়তো আমার গরম লেগে গেল, বা টাচ করলাম, বডি টেম্পারেচার ইজ দ্য থিং দ্যাট ইউ শুড টেক, লিকুইড ইজ দ্য থিং দ্যাট ইউ শুড টেক, যাতে ওখানে আর কোনো ল্যাসারেশন অ্যাবারেশন না আসতে থাকে ঘষাতে, যাতে আবার কোনো এমার্জেন্সির দিকে না চলে যায় বাড়ি গিয়ে পেশেন্ট। তো দ্যাট ইজ দি সেফ পিরিয়ড, যে আমরা ওই টাইমে খাবো না। হ্যাঁ, এক্স্যাক্ট আমরা বলি যে চাও ঠান্ডা করে খাবেন, চাও যদি খেতে হয় গরম করে, তাহলে অ্যাটলিস্ট আমাদের একটা এমার্জেন্সি পিরিয়ডটা 2-3 দিন 4 দিন কমে যায়, তারপর আমরা যা খাবো। তো দ্যাট ইজ হেডেকটা না ডাক্তারের রইল না পেশেন্টের রইল, তখন সে চিন্তা ছাড়া খেতে পারবে। বাট হ্যাঁ, কিছু লোকের থাকে যে আমার ছ্যাঁকাওয়ালা গরম চাটা না খেলে ঠিক হয় না, তো তাদের ক্ষেত্রে তো আমরা প্রপার আগে থেকে হিস্ট্রি নিয়ে বারণই করে দিই যে ওটা এখন চলবে না, যদি না করতে পারেন। ইনফ্যাক্ট আমি বলে রাখি, এই যে শুধু তো দাঁত নিয়ে কথা হচ্ছে, আরো জিভ আছে, গামস আছে, চিক আছে, টনসিলস আছে, এভরিথিং ইজ দেয়ার। তো all those parts are affected by all these deleterious habits that people are having, smoking, তারপর ইনটেক অফ অ্যালকোহল, টুইনিং অফ ডোজ, মদও খাবো সিগারেটও একসাথেই খাবো, তারপর চিউইং, স্নাফ ডিপিং, টোব্যাকো জিনিসটি থাকে যে গুটকা খাচ্ছি, আজকে অমুক সুপারস্টার খেয়ে অ্যাড দিচ্ছে তাই আমিও খাবো, এটা করাটা খুব ভালো জিনিস।
তো দ্যাট বিকামস আ সাবকনসিয়াস হিটিং যে তুমি বারবার এটা করতে থাকো, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ আর becoming a hero kind of image যেটা পোর্ট্রে করে আর কি, দ্যাট ইজ ওয়াই দ্য অ্যাড বিজনেস ইজ গোয়িং অন অলসো। তো সেই যে একটা বাজে জিনিস মাইন্ডে ঢুকে যায়, দ্যাট ইজ ওয়াই উই স্টার্ট। অ্যান্ড আমরা একটা দুটো করে বন্ধুদের থেকে নিয়ে করার পর পিয়ার প্রেশারে এসে যে কোনো কারণে হোক না কেন তার মধ্যে ঢুকে গেলে পরে আমরা বুঝতে পারি যে একটা তো ফাইন্যান্সিয়াল লস, সেটা তো বাইরে রইলই, তাছাড়াও নিজের যে ডিসপ্লাস্টিক চেঞ্জ, যে মানে বাজে জিনিসগুলো হচ্ছে লাংসে হোক, লোকালি হোক, মুখের মধ্যে হোক বা অন্য জায়গায় মেটাস্টেটিকলি হোক, তো দ্যাট ক্যান বি ইরাডিকেটেড অনলি বাই সেলফ, মানে বোঝানো, নিজেকে বোঝানো, সেলফ মানে সাইকোথেরাপি যেটাকে বলে আর কি, আমরা নিজেদেরকে বুঝিয়ে যে লেটস নট টেক দিস অ্যাজ দিস মাচ অ্যামাউন্ট, ইফ সামওয়ান ইজ টেকিং 10 প্যাকেটস লেটস কাম ডাউন টু 5 প্যাকেটস এন্ড দেন টেপার অফ। কারণ লোকে ভাবে এক একজন আসে আমি সিগারেট খাই, কাল থেকে রাখতে পারবো, আমি ছেড়ে দেবো। বললাম আপনি করে দেখুন, আপনি পারবেন না, বিকজ ইউ আর হ্যাভিং হিস্ট্রি অফ 20 ইয়ার্স, হঠাৎ করে ওয়ান ফাইন ডে ইউ থিঙ্ক যে আমি খাবো না ভালো কথা, শরীর তো সেটা শুনবে না, কারণ দেয়ার উইল বি এ উইথড্রয়াল সিনড্রোম কাইন্ড অফ থিং। তো সেই পেশেন্টের ক্ষেত্রে দেয়ার আর টু অপশনস, একজন যে জানে যে আমি ছাড়বো, তাদের ক্ষেত্রে কিন্তু সে নিজে বুঝে বুঝে টেপার অফ করে ছাড়বে, ডাক্তারের পরামর্শ নিয়ে। আর এরকম পেশেন্ট যারা ছাড়তে পারছে না, তারা ছেড়ে দিল, টেপার অফ করলো, আবার তার খেতে লাগছে, বা তার সঙ্গই ওরকম যে তাকে দিয়ে দিচ্ছে, তাদের ক্ষেত্রে বি জেনারেলি গিভ এ সাইক ইভ্যালুয়েশন। তাদের ক্ষেত্রে বোঝানো হয়, বেশ কিছু অ্যালাইড ইয়েও থাকে, ফিজিশিয়ানস থাকে যারা এইগুলো নিয়ে আলাদা করে ডিল করে, টোব্যাকো সিজেশন হোক, সার্টিফাইড হয় তারা কলকাতায়। আই হ্যাভ এ লেস নলেজ অ্যাবাউট দিস, বাট হ্যাঁ দেয়ার আর স্পেসিফিক সেন্টার্স যারা কিন্তু হেল্প করে, মে দ্যাট বি এনজিও, মে বি এ গভর্নমেন্ট অর্গানাইজেশন, বাট হ্যাঁ দেয়ার আর প্লেসেস ওয়্যার ইউ ক্যান, বাট ইয়েস ইউ হ্যাভ টু স্পিক আপ ফর ইউরসেলফ। না হলে তো আমি বুঝতে পারবো না যে আপনার কি হিস্ট্রি আছে, হ্যাবিটস আছে, কেনই বা ধরেছিলেন আর কেনই বা ছাড়তে চান, বা অ্যাকচুয়ালি আদৌ ছাড়তে চান কিনা, জাস্ট টু পোর্ট্রে আজকে আমি এসছি ক্লিনটা করে দিন, কাল থেকে আমি ছেড়ে দেবো, বাট তা হবে না। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আর হ্যাঁ, একটা পার্ট আমি যেটা মিস করলাম, আপনি জিজ্ঞেস করেছিলেন, সেটা হচ্ছে নর্মাল রুটিনের মধ্যে অ্যাডাল্টের ক্ষেত্রে কি করে আমরা মেনটেনেন্সে থাকবো। কিছু জিনিস ওই বাচ্চার ক্ষেত্রে 1.5 বছর 2 বছরের কথাটা বলছিলেন, তখন আমাদের ফেভারিট জিনিস হচ্ছে এখনকার ফাস্টফুড, বার্গার, পিৎজা, চিপস, কোল্ড ড্রিঙ্কস আর ক্যাডবেরি, এগুলো তো খেতেই হবে, নাহলে তো হবে না। তো এই জিনিসগুলো আমরা বলি, মানে স্পেসিফিক যদি এমপেরিক্যালি বলি তাহলে বলবো খেও না, খারাপ হবে, কিন্তু সেটা করলে আবার সবাই আমার খুব রাগ করবে, তো সেটা আমি তো করতে পারি না। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান ইট ড্রিঙ্ক হোয়াট এভার ইউ ওয়ান্ট। হ্যাঁ, সেটা আমি ডিলিটোরিয়াস হ্যাবিটস এর মধ্যে বলছি না, বাট হ্যাঁ সেগুলো খাওয়ার পর ইফ ইউ আর হ্যাপি উইথ ইউর ওরাল, ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি উইথ ইউর ওরাল হেলথ, দেন ইউ হ্যাভ টু ক্লিন। একটা ব্রাশ করো, একটা পরিষ্কার করে কুলকুচি করো, বেশি কিছু না, 5 মিনিটের ব্যাপার। তুমি চকলেটটা খাওয়ার পর যে ক্রেভিসেস গুলো থাকে, যে অংশগুলো নিচু, সেখানে যে চকলেটের পরতটা পড়ে যায়, সেগুলো তো আমরা জানি, চকলেটটা খাওয়ার পর ভুলে গেলাম, আয়নায় দেখলে দেখবো কালো কালো এরকম হয়ে আছে, দ্যাট ইজ দি চকলেট দ্যাট ইজ ডিপোজিটেড দেয়ার, এন্ড দ্যাট ইজ গোয়িং টু স্টার্ট দি ডিস্ট্রাকশন অফ ইউর হার্ট পার্ট, যে শক্ত জিনিসটা। আর ব্যথা হলে তারপরে আমি ডেন্টিস্টের কাছে যাবো, এত দূরে নিয়ে যাওয়ার দরকার নেই, বিকজ ইউ উইল ল্যান্ড আপ অন আরসিটি, রুট ক্যানাল ট্রিটমেন্ট তখন করতে হবে, কারণ এক্সরে করে দেখা যায় যে অনেক ভেতরে চলে গেছে এবং নার্ভের কাছে চলে গেছে, তখন আমি বাধ্য হই। কিছু কিছু লোক তো আরো ভালো, যে তখনও আসেন, একদম অর্ধেক খেয়ে গেছে, ডাক্তারবাবু আর কিছু নাই, নিচেরটা আছে, ওটা দিয়েই চেবাচ্ছি। তো ওটা তো একটা ওপেন স্পেস, যেখানে মুখের মধ্যে যা যাচ্ছে সেটা হাড়েও যাচ্ছে, ইনফেকশনের একটা মানে ডেরা তুমি তৈরি করছো নিজের মুখের মধ্যে। অ্যান্ড এখানেও আমি ট্রিট করেছি, অন্য হসপিটালেও ট্রিট করেছি পিপল হু হ্যাভ আ ফিভার, হু হ্যাভ ম্যালেজ, এবং এখানে ভর্তি হয়েছে, কোনো ইন্টার মেডিসিন দেখেছে, কোনো ইয়ে পাইনি, বাট হ্যাঁ দেখেছে যে মুখের অবস্থা খারাপ। when I went and I saw at the rounds যে এই অবস্থা, যে অর্ধেক দাঁত নাই, সেই দাঁতের মধ্যে নিচে থেকে অ্যাবসেস হয়ে আছে, তো অনলি ডেন্টাল কজের জন্য সে আজকে ভর্তি আছে। পিপল আর নট অ্যাওয়্যার যে আমি যদি হারবার করতে শুরু করি ডেন্টাল ইনফেকশন, কোথায় যেতে পারে সে। সবসময় যে আমি ক্যান্সারে যাওয়া দরকার হয়নি, কিন্তু আমার একটা ভালো লাইফস্টাইলও তো খারাপ হচ্ছে, জাস্ট বিকজ আমি টিপটপ দেখতে মেকআপ করছি, ভালো যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি যাচ্ছি, পার্টি করছি, বাট মুখের অবস্থা খুব খারাপ, তাই হাঁটার সময় আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ সেভিং মি অল দি কস্ট। But one day you will land up on the hospital. If you have a mediclaim good enough, you don't have, you will understand what we are talking about. So that is nicely briefing by Dr. Mundu. Last আমরা সেশনের লাস্টে দাঁড়িয়ে আছি, তো আজকে দিনের জন্য ছোট্ট কথায় কিছু টিপস চাইবো। আর আপনি যেহেতু স্যার এখানে টেকনো ইন্ডিয়া ডামা মাল্টি স্পেশালিটি হসপিটালের আপনি অ্যাটাচ, তো এখানে আমরা কি ধরনের পরিষেবা পাবো আপনার ডিপার্টমেন্ট থেকে, সেটা যদি একটু ছোট করে বলেন। হ্যাঁ, এবার 1 নম্বর হচ্ছে আমাদের এখানে যে স্টেট অফ দি আর্ট আমরা হসপিটালেতে ফ্যাসিলিটি ডেন্টাল সার্জারির ক্ষেত্রে ডিপার্টমেন্টে দেওয়ার চেষ্টা করছি, দ্যাট ইজ অল দি বেসিক ডেন্টাল ওয়ার্কস, লাইক যদি আপনার দাঁত তোলা থেকে এক্সট্রাকশন,
এক নম্বর। 2 নম্বর রুট ক্যানাল ট্রিটমেন্টস, অল দি পোস্ট অ্যান্ড গো ট্রিটমেন্ট, মানে কোনো দাঁত অর্ধেক ভেঙে গেছে, সে বাঁচাতে চাই, হ্যাঁ ভায়াবল দাঁত আছে কিনা দেখে তবে সেটাকে বাঁচানোর চেষ্টা একটা অন্য পদ্ধতি দিয়ে, রাদার দ্যান জাস্ট রুট ক্যানাল ট্রিটমেন্ট। তারপর ক্রাউন ব্রিজ, যেগুলো ফলস দাঁত অনেকের থাকে না, সেগুলো ইমপ্ল্যান্টস আর দেয়ার, ডেন্টাল ইমপ্ল্যান্টস আর দি বেস্ট থিং দ্যাট আর গোয়িং অন রাইট নাও। পিপল ইফ দে আর মানে তারা মেডিকেলি যদি ফিট হয় ফর দ্যাট, সেই স্ক্রিনিং টেস্টটা যদি পাস করে, দেন উই গো অন ফর দ্যাট থিং। দ্যাট ইজ মোর লাইক 15-20 ইয়ার্স তারা শিওরলি, এবং অনেক সময় লাইফ টাইমও টেনে দেয় সেরকম দাঁত। দোজ আর দ্য থিংস। কমপ্লিট ডেঞ্চার আছেই, বহুদিন ধরেই আছে, যে খোলা পড়া দাঁত যেগুলো পড়তে চাই, যাদের একদমই নাই। রাইট নাও যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে অল অন 4 অল অন 6, যেটা ইমপ্ল্যান্টের উপর বেস করে ফিক্সড ডেঞ্চার, যাতে আগে হাসতে গেলে খুলে যেত, দ্যাট ইজ ভেরি অ্যাফেক্টিং টু দি এজেড পিপল, যে না স্পেশালাইজ করা যাবে না। তো দ্যাট হ্যাজ অলসো টেকেন আপ ব্যাক, ওটা এখন নাই, এই জিনিসগুলো এসছে। এছাড়াও দিজ আর ডেন্টাল সার্জারি আলাদা করে হয়ে গেল আমাদের এখানে, যেহেতু এটা সার্জিক্যাল স্পেশালিটি হসপিটাল, সার্জিক্যাল বেসড অ্যান্ড টিচিং হসপিটাল এটা, তো এখানে যে কোনো প্যানফেশিয়াল ট্রমা, যে কোনো ম্যাক্সিলোফেশিয়াল ট্রমা, তাতে আলাদা করে এভরিওয়ান, আমি একাই 100 বলাটা ভুল, আমার টিমও আছে, তারা সবাই আসে, তারা স্পেশালাইজড ইন ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক। আর রুট ক্যানালের জন্য একজন আসেন, হয়তো মাড়িকে বাঁচানোর জন্য মাড়ির ডাক্তারবাবু একজন আসেন। তো এরকম আলাদা করে, যেরকম আমাদের জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, নিউরোলজিস্ট, প্যাথোলজিস্ট, যে আলাদা আলাদা যারা আছে, তারা নিজেদের কাজটা সেইভাবে করে। একটা এমবিবিএস করা জেনারেল ফিজিশিয়ানও সেটা করতে পারে, বাট হ্যাঁ, টু ইটস ওন ক্যাপাসিটি। তো আমি যদি বলি আমি করবো, আই উইল ডু ইট অ্যাট মাই ওন ক্যাপাসিটি, যার থেকে ভালো আরও কেউ হয়তো করতে পারে। দ্যাট ইজ ওয়াই উই বিলিভ ইন হ্যাভিং এ টিম হু ইজ গোয়িং টু ভিজিট হিয়ার, অ্যান্ড কেস টু কেস তাদেরকে ডাকা হচ্ছে। ইউল গেট ইউর ট্রিটমেন্ট অ্যাট দি মোস্ট বেস্ট, যেটা আমরা প্রোভাইড করার চেষ্টা করবো। অ্যান্ড এছাড়া হয়ে গেল ওই যেরকম বলছিলাম, যে ক্যান্সার ট্রিটমেন্ট থেকে শুরু করে যে কোনো আমাদের অ্যাক্সিডেন্টের কেস, যে কোনো এমার্জেন্সি কেস, এনিথিং ফ্রম মেডিসিন রেফার থেকে সার্জারি রেফার, যে কোনো জিনিস যদি আইপিডি পেশেন্টসও থাকে, উই আর ট্রাইং টু গিভ আওয়ার বেস্ট অ্যাট দিস হসপিটাল। সো থ্যাংক ইউ ডক্টর মণ্ডলকে। ভীষণ ভালোভাবে আমার মনে হয় যে একদম ছোট থেকে বড়রা যারা যারা আমাদের এই সেশনটা দেখবে আজকের ওয়ার্ল্ড ওরাল হেলথ ডেতে, তো সেক্ষেত্রে তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারার কথা। এরপরেও যদি কারোর কিছু কোয়ারিজ থাকে, কারোর কিছু জিজ্ঞাসা থাকে, তারা আমাদের এই সেশনটা যখন আপলোড হচ্ছে, আমরা টেকনিক্যাল এরারের জন্য আমরা পুরোটা লাইভে আসতে পারিনি, তো সেক্ষেত্রে তারা সেখানে কোয়ারি প্লেস করতে পারে। আমরা ডেফিনেটলি সেটা স্যার দেখবেন, সেটার আনসার করবেন। আর নেক্সট এরকম সেশনের জন্য প্লিজ আমাদের সাথে স্টে টিউন। থ্যাংক ইউ।